তবুও কি ভোটের জন্য ফ্যাসিস্টদের প্রশ্রয় দেব? অন্য উপায় একেবারে কি নেই? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জে রতন স্বাগত জানাচ্ছি। আওয়ামী কিছু নেতা, ব্যবসায়ী ও গুরুত্বপূর্ণ ব্যক্তি বাদে কোটি কোটি আওয়ামী কর্মী সমর্থক ও আওয়ামী লীগের ভক্তরা এখন কোথায়? এ প্রশ্ন থাকতেই পারে। সবাই তো আর ভারত বা অন্য দেশে চলে যায়নি। ফলে তারা যেহেতু বাংলাদেশের আলো বাতাসেই আছে, আমাদের মধ্যেই আছে, আমাদের আশেপাশেই আছে। নির্বাচন অনুষ্ঠিত হলে তারা তো ভোটও দেবে নিশ্চয়ই। কাকে দেবে? যদি আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেয়া না হয়, তাই এই ভোটগুলোই এখন দরকার আরও বেশি ভোট পেতে। এমনটাই ভাবছে বর্তমান রাজনৈতিক দলগুলো। এ কারণেই তারা চামে চিকনে ফ্যাসিস্টদের পুনর্বাসনে মাঝে মাঝে নরম সুরে কথা বলে, ঘুরিয়ে পেঁচিয়ে বলার চেষ্টা করে, আমরা সকল কিছু ভুলে যেতে চাই, একসাথে শত্রু মিত্র সবাই মিলে এবার নতুন বাংলাদেশকে গড়তে চাই। কিন্তু এই ভোটের আশায় রাজনৈতিক দলগুলো যে এক মহা অন্ধকারে ডুবে যেতে পারে, পড়তে পারে বিগত 16 বছরের চেয়েও কঠিন পরিণতির খেলায়, তার কি খেয়াল আছে? গত 14 মার্চ শুক্রবার ঘটে যাওয়া এক ঘটনা এখানে উৎকলন করা যেতে পারে। পতিত স্বৈরাচার শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে বিতর্কে যশোরে যুবলীগ নেতার গুলিতে আজগর মণ্ডল নামে এক বিএনপি কর্মী আহত হয়েছেন। শুক্রবার রাতে যশোরের চৌগাছা উপজেলার ফুলসারা ইউনিয়নের সৈয়দপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত আজগর মণ্ডলকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আহত আজগর মণ্ডল সৈয়দপুর গ্রামের আব্বাস মণ্ডলের ছেলে। আজগর মণ্ডল জানান, শুক্রবার তারাবিহ নামাজের সময় চায়ের দোকানে তার বাবা ও যুবলীগ নেতা ইমরান সহ বিএনপি ও আওয়ামী লীগের কয়েকজন বসেছিলেন। এ সময় শেখ হাসিনা আবার দেশে ফিরবে এমন বিতর্কে জড়ান তারা। খবর পেয়ে তিনি সেখানে যান এবং বিষয়টি মীমাংসা করে দেন। এরপর বাড়ি ফেরার পথে যুবলীগ নেতা ইমরান এসে হঠাৎ তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে। এতে একটি গুলি তার পায়ে বিদ্ধ হয়। পরে আহত অবস্থায় তাকে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। অভিযুক্তকে আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে বলে জানান তিনি। এই ঘটনা একটি নমুনা মাত্র। এমন বহু উদাহরণ দেয়া যাবে যা 5 আগস্টের পরপরই ঘটেছে, এখনও ঘটেই চলেছে। জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, সাবেক এই সেনাপ্রধান, গত 5 আগস্টের আগে ও পরে আলোচনার সামনের সারিতে চলে আসেন। এর আগে সমসাময়িক ঘটনাবলী নিয়ে স্ট্যাটাস দেন, যা নিয়ে ব্যাপক তোলপাড় হয়। সম্প্রতি তিনি বিজিবি, র্যাব, এসএসএফ ও আনসার নিয়ে আমার যত অভিজ্ঞতা শিরোনামে 6 পর্বে তার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন, যার কয়েকটি পর্ব এখানে তুলে ধরা যায়। এসব পর্বের একটি অংশে তিনি বলেন, একদিন সেনাপ্রধানের কার্যালয়ে বোমা আতঙ্ক দেখা দেয়। অফিসে কার্যরত সবাইকে তাদের অফিস থেকে বের করে দেয়া হয়। ডাইরেক্টর, মিলিটারি ইন্টেলিজেন্স ব্রিগেডিয়ার জেনারেল জগলুল বোমা নির্ণয় যন্ত্রপাতি সহ তার টিম নিয়ে দৌড়ে আসেন। পরবর্তী আধা ঘন্টা অফিসটিতে তন্ন তন্ন করে বোমা খোঁজা হয়। আমাদের ভাগ্য প্রসন্ন যে কোনো বোমার অস্তিত্ব মেলেনি এবং একটা লম্বা অপেক্ষার পর বিল্ডিংটিকে বোমা মুক্ত ঘোষণা করা হয়। আমি জগলুলকে জিজ্ঞেস করলাম কি হয়েছে। জগলুল জানালেন, তিনি তার এক অফিসার মেজর সুমনের কাছে জানতে পেরেছেন যে কর্নেল জিয়াকে আমাকে হত্যা করার নির্দেশ দেওয়া হয়েছে। শুনে আমার মেরুদণ্ড দিয়ে একটি শীতল স্রোত বয়ে যায়। প্রথম অংশ। বিজিবিতে ডেপুটেশনে যাওয়া অনেক অফিসার শেষ পর্যন্ত অনৈতিক কাজে জড়িয়ে পড়েন। তবে সৌভাগ্যক্রমে বেশিরভাগ অফিসার এখনও তাদের নীতিবোধ অটুট রেখে চলেন। আগে সাধারণত পদোন্নতি বঞ্চিত বা কম গুরুত্বপূর্ণ অফিসারদেরই সেখানে পাঠানো হতো। কিন্তু একসময় সবাই বুঝে যায় বাহিনীটিকে ভালোভাবে চালাতে যোগ্য অফিসারও দরকার। কিছুদিন সব কিছু ঠিকঠাকই চলছিল। তবে মেজর জেনারেল, পরে জেনারেল ও সেনাপ্রধান আজিজ দায়িত্ব নেওয়ার পর এবং পরবর্তীতে মেজর জেনারেল শাফিন আশায় এসব অফিসার সত্যিকারের চাপের মুখে পড়েন। তাছাড়া আনসারে কিছু সিনিয়র অফিসার পাঠানো হয় নেতৃত্ব দেওয়ার জন্য, কিন্তু মূল আনসার ক্যাডাররা এ নিয়ে প্রবল অসন্তোষ দেখায়। আগে সেখানে একটি বিদ্রোহ হয়েছিল
যেটি ৯ ইনফ্যান্ট্রি ডিভিশন কঠোর হস্তে দমন করে। অফিসারদের বিরুদ্ধে সাধারণত কোনো অভিযোগ শোনা যায়নি, শুধু একটি ব্যতিক্রম ছাড়া। আমি যখন সেনাপ্রধান ছিলাম তখন জানতে পারি যে ওই সময়ে ডিজির বিরুদ্ধে আনসারের নারী সদস্যদের সাথে অনৈতিক সম্পর্ক এবং অত্যধিক দামে শটগান কেনার অভিযোগ উঠেছে। কিন্তু আমি কিছু করতে পারিনি, কারণ নিরাপত্তা উপদেষ্টার সাথে তার ঘনিষ্ঠতার কারণে তিনি কার্যত আমার এখতিয়ারের বাইরে ছিলেন। দ্বিতীয় অংশ, যে বিষয়টি আমাকে সবচেয়ে বেশি পীড়া দিত তা ছিল র্যাবে প্রেষণে থাকা আমাদের অফিসারদের দ্বারা সাধারণ নাগরিক, রাজনৈতিক কর্মী বা সন্দেহভাজন ব্যক্তিদের অপহরণ ও হত্যা। তরুণ ক্যারিয়ারমুখী অফিসারদের র্যাবে পাঠানো হতো। সেখানে কিছুদিন কাজ করে তারা এমন এক চরিত্র নিয়ে ফিরত যেন তারা পেশাদার খুনি। একই প্রবণতা পরিলক্ষিত হয়েছিল জুনিয়র কমিশনড অফিসার জেসিও, নন কমিশনড অফিসার এনসিও এবং সৈনিকদের মধ্যেও। আমি সেনাপ্রধানের দায়িত্ব নেওয়ার পরপরই প্রধানমন্ত্রীকে জানাই যে পুলিশের সাথে মিশে কাজ করতে গিয়ে আমাদের অফিসাররা কিভাবে নৈতিক বিচ্যুতির শিকার হচ্ছেন। আমি চাইছিলাম তাদের সেনাবাহিনীতে ফিরিয়ে আনা হোক। প্রধানমন্ত্রী আমার কথায় সম্মতিসূচক ইঙ্গিত দিলেন, এমনকি বললেন র্যাব জাতীয় রক্ষী বাহিনী থেকেও খারাপ। কিন্তু শেষ পর্যন্ত কিছুই বাস্তবে রূপ নেয়নি। কয়েকদিন পর আমি কর্নেল, পরে লেফটেন্যান্ট জেনারেল ও ডিজি এসএসএফ মুজিবকে, যিনি তখন র্যাব এডিজি ছিলেন, ডেকে বলি যেন তিনি লেফটেন্যান্ট কর্নেল, এখন মেজর জেনারেল জিয়াকে নিয়ন্ত্রণে রাখেন এবং আর যেন কোনো ক্রসফায়ার না ঘটে। কর্নেল মুজিব এ ব্যাপারে আমাকে কথা দেন এবং বিদায় নেয়ার সময় তাকে বেশ উদ্বিগ্ন মনে হয়। পরের কয়েকদিন পত্রপত্রিকা লক্ষ্য করলাম, নতুন কোনো ক্রসফায়ারের খবর নেই। এতে মানসিকভাবে কিছুটা স্বস্তি পেলাম। এরপর কর্নেল মুজিব একাধিকবার আমাকে এসে জানিয়েছিলেন সত্যি ক্রসফায়ারের ঘটনা বন্ধ হয়েছে। কিন্তু কিছুদিন পর আমি বুঝতে পারি ঘটনা ঠিকই ঘটছে, কিন্তু সেগুলোর খবর চাপা দেয়া হচ্ছে। পরিস্থিতির আরও অবনতি ঘটে যখন কর্নেল মুজিব র্যাব ছেড়ে অন্যত্র বদলি হয়ে যান, আর কর্নেল জিয়া, যিনি আগেই র্যাবের গোয়েন্দা শাখার দায়িত্বে ছিলেন, নতুন ডিজি বেনজির আসার সঙ্গে সঙ্গেই এডিজি র্যাব হিসেবে দায়িত্ব নেন। এরপর আর্মি নিরাপত্তা ইউনিট এএসইউ সূত্রে খবর পায় যে কর্নেল জিয়া নিজের আবাসিক টাওয়ারে একজন গার্ড রেখেছেন, বাসায় অস্ত্র রাখছেন এবং পুরো ফ্ল্যাটে সিসিটিভি বসিয়েছেন। সঙ্গে সঙ্গে তাকে বলা হয় গার্ড সরিয়ে নিতে, ক্যামেরাগুলো খুলে ফেলতে, বাসায় অস্ত্র রাখা থেকে বিরত থাকতে এবং অফিসিয়াল কোয়ার্টারে যে সামরিক নিয়মকানুন আছে সেগুলো মেনে চলতে। পরবর্তীতে তার আচরণ আরও উশৃঙ্খল হয়ে ওঠে। ডাইরেক্টর মিলিটারি ইন্টেলিজেন্স ডিএমআই ব্রিগেডিয়ার জেনারেল জগলুল তাকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু তাতে কর্নেল জিয়া কোনো কর্ণপাত করেননি। পরে আর্মি নিরাপত্তা ইউনিটের অর্থাৎ এএসইউ এর কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল ফজল তাকে আলাপের জন্য ডাকেন। পরে ব্রিগেডিয়ার জেনারেল ফজল আমাকে জানান, জিয়ার সাথে কথা বলতে গিয়ে মনে হয়েছে যেন সে এমন একজনের সাথে কথা বলছে যার মস্তিষ্ক পাথর বা ইটের টুকরো দিয়ে ঠাসা, বোঝানোর কোনো উপায় নেই। তৃতীয় অংশ, এক পর্যায়ে নিরাপত্তা উপদেষ্টা জেনারেল তারেক সিদ্দিকী এমএসপিএম আর তার কোর্সমেট এএমএসপিএম কর্নেল, এখন মেজর জেনারেল মাহবুবের ঘনিষ্ঠতার সুবাদে কর্নেল জিয়া আমার নির্দেশকে চ্যালেঞ্জ করা শুরু করেন। আমার আর কোনো উপায় ছিল না। আমি তাকে রেললাইনের পশ্চিম পাশের ক্যান্টনমেন্টে পার্সোনা নন গ্রাটা অবাঞ্ছিত ঘোষণা করি। তবে পূর্ব পাশের আবাসনটিতে ওনাকে থাকতে তাকে ছাড় দিয়েছিলাম। লজিস্টিক্স এরিয়া কমান্ডার মেজর জেনারেল মিজানকে এই সিদ্ধান্ত কার্যকর করতে বলি, যার ফলস্বরূপ আগে জানানো হয়নি বলে তাকেও নিরাপত্তা উপদেষ্টার বিরাগ ভাজন হতে হয়েছিল। কর্নেল জিয়া পরিস্থিতির গুরুত্ব তখনই পুরোপুরি বুঝলেন যখন মিলিটারি পুলিশ তাকে ও তার স্ত্রীকে সেনানিবাসের ভেতরে সিএমএইচে যাওয়ার পথে চেকপোস্টে আটকে দেয়। অল্প কিছুক্ষণের মধ্যেই এমএসপিএম আমাকে ফোন করে জানতে চাইলেন একজন চাকরিরত অফিসারকে অবাঞ্ছিত ঘোষণা করা স্বাভাবিক নিয়মের মধ্যে পড়ে কিনা, না এটা বিশেষ কোনো পদক্ষেপ। আমি বললাম, এটা ব্যতিক্রমী ব্যবস্থা। যদি তুমিও চিফের আদেশ অমান্য করো তাহলে তোমাকেও একই পরিণতি ভোগ করতে হবে। পরদিন তিনি আবার ফোন করে জিয়ার ওপর থেকে এই বিধি তুলে নেওয়ার অনুরোধ করলেন। এ ঘটনার পর কর্নেল জিয়া কিছুটা নিয়মের মধ্যে আসেন, বুঝতে পারেন তিনি এখনও সেনাবাহিনীর অধীনে আছেন। তবু আমি তাকে আমার অফিসে ঢুকতে দেইনি, কারণ জানতাম তিনি শুধু এসে নিজের কাজের সপক্ষে ব্যাখ্যা দিয়ে আমার সময় নষ্ট করবেন। এরকম আরও বহু কথা তিনি স্টেটাসে উল্লেখ করেছেন। যারা এখনও মনে করছেন আওয়ামী লীগ তাদের প্রতি 16 বছরে যে পরিমাণ নির্যাতন নিপীড়ন করেছে
তা কম হয়েছে। এবং এখন তাদের ভোট পাওয়ার জন্য বা প্রভাব পাওয়ার জন্য বা ভোট ব্যাংক হাতে নেবার জন্য তাদের সাথে মিশে তাদেরকে টেক্কা দিয়ে ক্ষমতা বাগিয়ে নেবেন, তারা বোকার স্বর্গে বাস করছেন। পুরনো রাজনৈতিক সংস্কৃতি চাঁদাবাজি, পেশিশক্তি, টেন্ডারবাজি, স্বজনপ্রীতি, ঘুষ, গুম খুন, লুটপাট আর মানুষ দেখতে চায় না। বরং শুদ্ধাচারী হন, দেশের মানুষের মনের কথা বুঝুন, 24শে জুলাই বিপ্লবের মাহাত্ম্য অনুধাবন করুন। সেভাবেই দল গুছিয়ে নিন। বিকল্প এই উপায়ই এনে দেবে গণমানুষের ম্যান্ডেট ও কাঙ্ক্ষিত সফলতা। দর্শক, আজ এ পর্যন্তই। শুভকামনা। change tv.press এক ফোঁটা হলুদও নেই।